এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা বর্ধমান লোকালের শেষ প্যাসেঞ্জার। এই গল্পটা 221B হ্যারিসন রোডের পক্ষ থেকে আমাদের প্রিয় লেখক সাগর কুমার পাঠকের উদ্দেশ্যে উৎসর্গ করা হল। সাগর কুমার পাঠক আর সুবীরের ভূমিকায় আদিত্য, সুমি, পীরবাবা, গণেশ এবং অন্যান্য চরিত্রে সুমিতেন্দ্র, দীপক আর নিতাইয়ের ভূমিকায় আমি প্রত্যয়। হ্যালো সাগরদা, আমি 221B হ্যারিসন রোড থেকে সুমিতেন্দ্র বলছি। বলছিলাম সামনের বুধবার সকাল 8টা নাগাদ একবার স্টুডিওতে আসতে হবে আপনাকে। রেকর্ডিং আছে। ওই দেবশ্রীদির একটা গল্পর সেকেন্ড পার্ট। প্রথমটাতে আপনি ছিলেন, তাই এবারও আপনাকে একটু কাস্ট করেছি। ও, তা তো বুঝলাম ভাই, কিন্তু সকাল 8টার মধ্যে গাংপুর থেকে বালি পৌঁছনোটা তো একটু চাপের হয়ে যাবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। সুমিতেন্দ্রর কাছ থেকে ফোনটা পাওয়ার পর মোবাইলে ট্রেনের টাইম দেখতে লাগলাম। আগামী বুধবার, মানে আমার হাতে আছে 2 দিন। যদিও গিন্নি বলেন যে আমার উপস্থিত বুদ্ধি বাকিদের তুলনায় নাকি অনেকটাই কম, কিন্তু ওনার ধারণাকে মিথ্যে প্রমাণ করার জন্য মাঝে মাঝে সেটা আবার প্রকট হয়ে ওঠে। আরে, আমাকে একটু নিরীহ গোবেচারা গোছের দেখালে কি হবে? আমি হলাম গিয়ে ট্রিপল একসাথে, বামুন, তার উপর আবার বাঙাল। হঠাৎ মনে পড়ে গেল যে আমার পিস্তুত বোনের বাড়ি বালিতে। আগের দিন রাতে যদি সেখানে গিয়ে উঠি, তাহলে পরের দিন স্টুডিওতে যাওয়াটা অনেকটা সহজ হবে আমার জন্য। কাজেই মঙ্গলবার অফিসে ছুটির কথা বলে সোজা বাড়িতে ফিরে সন্ধ্যের চাটি খেয়ে বেরিয়ে পড়লাম। ভাগ্যিস গিন্নি বেরোনোর সময় ছাতাটা হাতে ধরিয়ে দিয়েছিল। উপস্থিত বুদ্ধিতে আমি ভোঁতা হলে কি হবে, আমার গিন্নিটি কিন্তু প্রখর, একেবারে একেবারে ব্যালেন্স করে চলছে আমাদের সংসার। ছাতাটি গুটিয়ে যখন টিকিট কাউন্টারে ছাউনির তলায় ঢুকলাম, তখন ঘড়ির কাঁটা 8-এর ঘর ছুঁই ছুঁই করছে। উঁকি মেরে দেখলাম টিকিট ঘরের ভেতরের মানুষটা শুরু করে এক টুকরো কাগজ পাকিয়ে কানে সুরসুরি দিচ্ছে। আমি বলছিলাম, দাদা শুনছেন, এই 8টার লোকালটা কি বর্ধমান ছেড়েছে? চোখ বন্ধ করে একইভাবে কানে কাগজ বুলাতে বুলাতে রাজা বাদশাহের মতো ভদ্রলোক উত্তর দিলেন, 8টার লোকাল ক্যান্সেল আছে, আপনাকে যেতে হলে 9:45টাই ধরতে হবে। তা যাবেন কোথায়? আমি বালি যাব, আমাকে বরং একটা টিকিট দিন তো। এতক্ষণে ভদ্রলোক নয়ন যুগল উন্মোচন করলেন। গা ছাড়া ভাবে টিকিটটা আমার হাতে ধরিয়ে বললেন, দেখুন, আগেরটা ক্যান্সেল, আবার পরেরটা কখন আসে। বৃষ্টি থামার তো কোনো লক্ষণ দেখছি নে। ওনার কথায় আমিও খানিক আকাশের দিকে তাকিয়ে বুঝলাম যে ভদ্রলোক খুব একটা ভুল বলেননি। যদিও অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে কিছুই সেরকম বোঝা যাচ্ছিল না, কিন্তু ওই যে ছোটবেলা থেকে দেখে এসেছি যে বাপ ঠাকুরদারা আকাশের দিকে তাকিয়ে মেঘের আয়তন মেপে কতক্ষণে কি পরিমাণে বৃষ্টি হবে বলে দিতে পারতেন। ওটাই অভ্যেস হয়ে গেছে। যাই হোক, রাত 8:45 বর্ধমান লোকাল বর্ধমান ছেড়ে যখন গাংপুর ঢুকলো, তখন আমার ঘড়িতে বাজে ওই 9:30 মতো। পৌঁছতে খুব বেশি রাত হলে বালি স্টেশন থেকে রিক্সা পাবো কিনা ভাবছিলাম। ট্রেনের কামরা বেশ ফাঁকাই রয়েছে, এখানে ওখানে 2-1 জন ছড়িয়ে ছিটিয়ে বসে আছে।
আমি একটা জানলার ধার বেছে নিয়ে বসেছিলাম। বাইরে বৃষ্টির কারণে সমস্ত জানলা বন্ধ ট্রেনের। এখানে একটা কথা বলে রাখি, বাচিক শিল্পী ছাড়াও আমার আবার একটু আধটু লেখার অভ্যেস আছে। ইতিমধ্যে বইও বেরিয়েছে আমার একটা। মনে মনে ভাবলাম যে এবারে ফিরে এসে এমন ঝড় বাদলের রাতে ট্রেনের ভৌতিক অভিজ্ঞতা নিয়ে একটা গল্প লিখলে মন্দ হয় না। কাল একবার রেকর্ডিংয়ের পরে ব্যাপারটা নিয়ে সুমিতেন্দ্র আর প্রত্যয়ের সাথে আলোচনা করে নেব। ট্রেন আর আমার কল্পনা দুটোই একেবারে নিজের গতিতে ছুটছে। মাঝখানে যে 2-3টে স্টেশনে থেমেছে তাতে লোক নামলেও সেরকম উঠছে না কেউ। যা বৃষ্টি পড়ছে, আর তার উপর এই সময় ডাউনের ট্রেনে খুব একটা ভিড় হয় না। কিন্তু এমন সময় হঠাৎ মরার উপর খাড়ার ঘা পড়ল। একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ট্রেনটা দাঁড়িয়ে গেল। সাথে সাথে ভেতরের আলো সব নিভে গেল। আমার কয়েক সিট পেছন থেকে একজন বলে উঠল, রোজ সেই এক ঝামেলা, মশাকটা মাসলে ট্রেনটা যে কি হয়, আর প্রতিদিন ব্যাগড়া দেওয়া চাই, ধরতে কি ভালো লাগে না। বুঝলাম যে এ ঘটনা নতুন নয়, তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের হুইসেল বাজল। ভিতরের সব আলো আবার জ্বলে উঠল। ট্রেন ছেড়ে দিল। বাকিরা হাঁপ ছেড়ে বাঁচলেও আমি খানিকটা চমকে গেলাম। আমার বিপরীত দিকের সিটটা প্রথম থেকেই ফাঁকা ছিল। এখন দেখলাম যে সেখানে আবার একজন ভদ্রলোক এসে বসেছেন কোথা থেকে। আমার হাসি পেল। মনে মনে ভাবলাম, ফাঁকা ট্রেন পেয়ে খুব তিরিং বিরিং করা হচ্ছে না, কোথায় বসবে একেবারে ঠিক করে উঠতে পারছেন না উনি। একবার অফিস টাইমে বনগালোকালে উঠে দেখো বাছাদন, তখন টের পাবে। নিজের শরীর তো দূরের কথা, আত্মাটুকু রাখারও জায়গা পাবে না। ভদ্রলোক সাথে সাথে বলে উঠলেন, তাদের জন্য আলাদা করে কোনো জায়গার প্রয়োজন হয় না। আমার হাতের ব্যাগটা প্রায় পড়তে পড়তে বাঁচল। হাজারবার আমতা আমতা করে বললাম, না মানে আপনি কি আমাকে কিছু বললেন? বললাম, আর তাদের নিয়ে খুব উৎসাহ মনে হচ্ছে। কিছু জানেন নাকি তাদের ব্যাপারে? আত্মাদের ব্যাপারে? না না, সেরকম কিছু না, ওই একটু আধটু। আমার কিন্তু এ ব্যাপারে অনেক কিছু জ্ঞান আছে। সত্যি ভূতের গল্প কখনো শুনেছেন? না হলে একটা বলতে পারি কিন্তু আপনাকে। তাই নাকি? বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে তো। কার কাছে শুনলেন? আরে অন্যের কাছে শুনবো কেন মশাই? আমিও সেই ঘটনার এক চরিত্র। কি বলছেন দাদা, আপনার নিজের সাথে ঘটেছে? তাহলে আর দেরি করবেন না, আমাকে তাড়াতাড়ি বলুন ঘটনাটা। মনে মনে ভাবলাম যে এটা নিয়েই হবে আমার নেক্সট গল্প। সত্যি ঘটনার গল্প হলে সুমিতেন্দ্ররা একেবারে লুফে নেবে। ভদ্রলোক বলতে শুরু করলেন, আমি যেখানে থাকতাম সেখানে। এক মিনিট থাকতাম বলছেন কেন? এখন বুঝি থাকেন না ওখানে? আমি কোথায় থাকতাম, কোথায় থাকি, সেটা জানা বেশি জরুরি নাকি ঘটনাটা? চড়ছেন কেন? আচ্ছা বেশ বেশ বেশ, আমি আর কোনো কথা বলবো না মাঝখানে। বলুন বলুন, আপনি গল্পটা বলুন। তা যা বলছিলাম, আমি যেখানে থাকতাম সেখানে আমার পাশের পাড়ায় সুবীর নামের একটি ছেলে থাকতো। ভালো ছেলে, পরোপকারী। উঠতি বয়সের ছেলে হলেও নেশাভানের ধার ধারত না। এলাকার সকলেই তাকে ভালোবাসত। পেশায় LIC এজেন্ট। দোষের মধ্যে একটাই, যে যখন যার পেছনে হাত ধুয়ে পড়তো তাকে দিয়ে পলিসি না করিয়ে ছাড়তো না। মানুষ তাকে দূর থেকে দেখলেই ভূত দেখার মতো পালাতো। আমাদের পাড়ায় থাকতো দীপক নামে আরেকজন। স্টেশনের পাশেই জামা কাপড়ের দোকান ছিল। একদিন সুবীর দীপকের পেছনে পড়ল। পথে ঘাটে বাজারে
যখন যেখানে দেখা হয় তার ওই একই কথা। দীপকও আজ নয় কাল, কাল নয় পরশু করে এড়িয়ে যেতে লাগলো। একদিন পড়ন্ত বিকেল, দীপক সাইকেল চালিয়ে দোকানের দিকে চলেছে, আর ঠিক সেই সময় সুবীরও আসছে উল্টো দিক থেকে। আমাদের স্টেশন থেকে কিছুটা দূরেই একটা গোরস্থান ছিল, বুঝলেন? ঠিক তার সামনে দুজনের দেখা হলো। আরে দীপক দা, আমার কথাটা নিয়ে কিছু চিন্তা ভাবনা করলে? আরে তোমার কাগজপত্র সব রেডি তো, শুধু তোমার একটা সই লাগবে, ব্যাস। তোর জন্য তো দেখছি রাস্তাঘাটে শান্তিতে চলাফেরা করার উপায় নেই, তাছাড়া কাগজপত্র রেডি মানে? আমার কাগজপত্রের হদিস কোথায় পেলি ওগুলো তুই? আরে সব বৌদি দিয়েছে, ফটো আছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গেছিলাম যে আমার আবার ঘর সত্য বিভীষণ। বেঁচে থাকতে আমার পকেট মেরে আঁশ মিটছে না তার। এখন আমি মরলে টাকার ব্যবস্থা করার জন্য উঠে পড়ে লেগেছে। তোর বৌদিকে বলে দিস আমি এত তাড়াতাড়ি মরছি না। সে তুমি 100 বছর বাঁচো, তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু কখন কি ঘটে যায় কিছু বলা যায়? হ্যাঁ, এই ধরো তুমি এখন সাইকেল চালিয়ে দোকানে যাচ্ছ, কিন্তু ফিরলে না, মানে ফিরলে কিন্তু 4 জনের কাঁধে চেপে, তখন তোমার বউ বাচ্চার কি হবে দীপক দা? হ্যাঁ, তবে রে হাতোভাগা, বেরো বলছি এখান থেকে। নেহার দোকানে যাচ্ছি, না হলে বৌদির চেলাগিরি তোর আজ ঘুচিয়ে দিতাম। দীপকের দাঁত খিঁচুনিতে সুবীর নিজের পথ ধরল। সেদিন রাতে কিন্তু সত্যি দীপক সাইকেল চালিয়ে বাড়ি ফিরল না, ফিরল 4 জনের কাঁধে চেপে। দোকান বন্ধ করে ফেরার সময় লাইনের ক্রসিং বন্ধ ছিল, আর দীপক সাইকেলটা তার তলা দিয়ে গলিয়ে পার হতে গিয়ে একেবারে চলন্ত ট্রেনের নিচে। শ্মশান যাত্রী হিসেবে কিন্তু সেদিন সুবীর এলো না। সেটা অনুশোচনা নাকি একটা পলিসি হাতছাড়া হওয়ার ক্ষোভ, তা বলতে পারবো না। অল্প দিনের মধ্যেই সবাই সব কিছু ভুলতে বসলো। শান্তি পেল না শুধু একজন, দীপকের অতৃপ্ত আত্মা। সুবীরের বলা কথা যদি বলে না যেত, তাহলে হয়তো তাকে ছোট ছোট ছেলে মেয়ে দুটোকে ফেলে অকালে মরতে হতো না। একদিন রাত তখন প্রায় 10টা। একটা মোটা অঙ্কের পলিসি বাগিয়ে সুবীর মনের আনন্দে সাইকেল চালিয়ে গুনগুন করতে করতে বাড়ি ফিরছে। গরম পড়েছে ঠিকই, কিন্তু সেদিন সন্ধ্যা থেকেই একটা ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে। বৃষ্টি হলেও হতে পারে। আজকাল সুবীরের কোনো ভাবনাই যেন উপরওয়ালা নাকচ করেন না। 2-1টা বড় বড় বৃষ্টির ফোঁটা এসে পড়ল তার গায়ে। সুবীর সাইকেলের গতি বাড়ালো। সে নিজে ভিজলে কোনো ক্ষতি নেই, কিন্তু সাথে কাগজপত্রগুলো ভিজলে সর্বনাশ। তার সাইকেলের বেগের সাথে বৃষ্টির বেগও বাড়ল। অগত্যা সাইকেলটা রাস্তার পাশে দাঁড় করিয়ে ছুটে গিয়ে ঢুকলো একটা বন্ধ দোকানের সামনে টিনের শেডের তলায়। শুরু হলো যেমন বৃষ্টি তেমন বিদ্যুতের ঝলকানি। সব কিছু যেন লণ্ডভণ্ড হয়ে যাওয়ার জোগাড়।
বৃষ্টি থামলো প্রায় ঘন্টা খানেক পর। চারিদিকে জল কাদায় একেবারে মাখামাখি। অনেক রাত হয়েছে, তার মধ্যে ঝড়ে যদি রাস্তায় কোথাও গাছপালা উল্টে গিয়ে থাকে তাহলে আর দেখতে হবে না। সে যাই হোক, দরকারি কাগজগুলো যে অখ্যাত আছে এটাই সুবীরের আনন্দ। এতক্ষণে একটা ব্যাপার নজরে পড়ল তার। যে দোকানদারের শেডের নিচে সে দাঁড়িয়েছিল সেটা তার দীপকদার। মুহূর্তে পায়ের পাতা দুটো কেমন যেন ভারী হয়ে গেল দীপকের। নিজেকে কোনো রকমে সামলে সেখান থেকে যেই বেরোতে যাবে অমনি বেল বাজাতে বাজাতে একটা সাইকেল প্রচণ্ড গতিতে তাকে প্রায় ধাক্কা মেরে বেরিয়ে গেল। সুবীর নিজেকে সামলাতে পারলেও হাতের ব্যাগটা গিয়ে পড়ল জলে। আরে ও মশাই, দেখে চালাতে পারেন না? চোখের মাথা খেয়েছেন নাকি? বাড়ি ফেরার তাড়াতে তো মানুষ মারবে না। কার কথা কে শোনে? সাইকেলটা নিমেষে চোখের আড়াল হয়ে গেল। ততক্ষণে ব্যাগে জল ঢুকে সমস্ত একেবারে কাগজপত্র কাক স্নান সেরে ফেলেছে। হায় ভগবান, গেল গেল সব গেল আমার। আজকে এই বৃষ্টিটা তোমাকে দিতে হলো। এই এখন আমার সব কাগজপত্র চাইতে গেলে পার্টিটাই হাত ছাড়া হয়ে যাবে। সালা বেছে বেছে সব হারামজাদা লোকগুলো আমার কপালে এসে জোটে। সালাদের এক বোঝাই তো আর এক বোঝে। দূর দূর দূর। আপন মনে সুবীর গজ গজ করতে লাগলো। তবে আবার কাগজপত্র চাওয়াতে পলিসিটা সত্যি হাত ছাড়া হয়েছিল সুবীরের। তবে সেদিন রাতে কে তাকে ধাক্কা মেরেছিল সেটা সুবীর বুঝতে পেরেছিল কয়েকদিন পর। সুবীর ছেলেটা যাই হোক খুব পরিপাটি ছিল। নিজের জামা কাপড়, খাওয়া দাওয়া, নিজের কাজ সব দিক দিয়ে। একদিন রাতে খাওয়া দাওয়া সেরে সুবীর সমস্ত কাগজ টাগজ ফাইলপত্র সাজিয়ে নিয়ে বসেছে। উদ্দেশ্য যা কিছু বাড়তি বা অপ্রয়োজনীয় সেগুলোকে ছাঁটাই করে নতুন করে সব গুছিয়ে রাখা। এতে তার কাজের সুবিধা হয়। তা এই মর্মে এক মনে সেই কাজই সে করছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। এই কে কে আছে রে দরজার বাইরে? হ্যাঁ, কোনো উত্তর এলো না। সব চুপচাপ। রাত বিরেতে কত রকম শব্দ হয়, হয়তো মনের ভুল। সুবীর আবার কাজে মন দিল, কিন্তু দরজায় শব্দটাও আবার হলো। এবার আরো জোরে। আরে কে রে বাবা? দূর, শান্তিতে একটা কাজ করার উপায় নেই মাইনিস সালা। বোবা নাকি কে জানে। সুবীর উঠে গিয়ে দরজা খুলল। কেউ কোথাও নেই, শুধু একটা ঠান্ডা হাওয়া তাকে ধাক্কা মেরে ঘরে ঢুকলো। যা বাবা, সালা কেউ তো কোথাও নেই। এ নিশ্চয়ই ওই পাহারাদারগুলোর কাজ। কাল দেখাও একবার বাজারে, তারপর মজা দেখাচ্ছিস সালা। রাগে গজগজ করতে করতে সে এসে আবার নিজের জায়গায় বসলো। এ কি, দীপক তার কাগজগুলো কোথায় গেল রে? বান্ডিলগুলো তো সবার উপরেই রেখেছিলাম, যদিও ফেলেই দিতাম ওগুলো, কিন্তু কাগজগুলো গেল কোথায়?
এই মাত্র তো দেখলাম এখানে। পুরনো সমস্ত ফাইল এখানে ওখানে হাজার খোঁজাখুঁজির পরেও সেই কাগজ আর পাওয়া গেল না। এতদূর বলে ভদ্রলোক থামলেন, মানে আমি ওনাকে থামালাম আর কি। বাইরের বৃষ্টিটাও ততক্ষণে কমে এসেছে। পাশের জানলাটা খুলে দিতেই ঠান্ডা হাওয়ায় ভেতরের গুমোট ভাবটা অনেকটা কেটে গেল। গাড়ি এখন চন্দনপুরে এসে দাঁড়িয়ে রয়েছে। ফাঁকা স্টেশন। একজন চাওয়ালাকে ডেকে চায়ের কথা বলতেই ভদ্রলোক আপত্তি করলেন। এদিকে শুধু একবার। আমি নিজের জন্য এক ভাঁড় নিয়ে গরম চায়ে একটা লম্বা চুমুক দিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার কি মনে হয় সেদিন রাস্তায় সুবীর বাবুকে যে ধাক্কা দিয়েছিল সেই কি দীপক বাবুর ওই কাগজগুলো হাওয়া করে দিল? মানে আমি বলতে চাইছি যে দীপক বাবুর অতৃপ্ত আত্মায় গিয়ে সব করছিল। আপনি বড় বেশি কথা বলেন। চা খেতে খেতে বাকিটা শুনুন, তাহলে নিজেই সবটা বুঝতে পারবেন। গাড়ি আবার চলতে শুরু করলো। ভদ্রলোকও আবার বলতে শুরু করলেন নিজের গল্প। তা এইভাবেই পরপর সুবীরের সমস্ত কাজ পণ্ড হতে শুরু করলো। মানুষ আজকাল তার কথা শুনতে চায় না। নতুন পলিসি প্রায় হয় না বললেই চলে। যে দু একজন রাজি হয় সেখানেও ঝগড়া বিবাদ, ভুল বোঝাবুঝি বা অন্য কোনো কারণে তীরে এসে তরি ডুবে যায়। কিন্তু দীপক বাবুর কাগজগুলোর ব্যাপারটা ঘটে যাবার পর থেকেই সুবীরের মনে কুহ ডাকতে শুরু করে দিয়েছিল। কেন জানি না তার মনে হচ্ছিল এসব কিছু মোটেই স্বাভাবিক ঘটনা হতে পারে না। একদিন বেলার দিকে সুবীর বাজারে চায়ের দোকানে বসে চা খাচ্ছে। পাশে আরো দুজন, গণেশ আর নিতাই। গণেশ বলল, কাল তোকে কতবার করে বলেছিলাম সন্ধ্যের পর ক্লাবে আয়, কিছুতেই এলি না বল। সবাই তোর কথা বলছিল। নিতাই উত্তর দিল, আরে আসার যে ইচ্ছে আমার ছিল না তেমনটা নয়, কিন্তু পরশুদিন ঝড়ে পদ্মকালের সাঁকোটা অর্ধেকটা ভেঙে গেছে, শুনিসটি? ক্লাবে আসার বুঝি ওই একটাই রাস্তা? কেন, কবরখানার পাশের রাস্তাটা দিয়েও তো আসা যেত। আর রক্ষে করবাই ওই কবরের রাস্তা দিয়ে সন্ধ্যার পর। না না, নমো 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 নমো। কথাটা কানে গেল সুবীরের। সে এবার ঘুরে তাকালো ওদের দিকে। হ্যাঁ রে, তোরা দুজনেই কবর নিয়ে কি সব বলছিলি? হ্যাঁ, আমি না, নিতাই বলছিল। ও কবরখানায় নাকি কি সব আছে ছাই। না গো সুবিতা, এখানকার অনেকেই বলে যে কোনো কোনো সময় যেন কবরের সামনে দাঁড়িয়ে যা বলা হয় তা সত্যি হয়ে যায়। মানে আর কি জানিস তুই? হ্যাঁ, আমি আর তেমন কিছু জানি না, তবে কবরের পেছনে যে পীর বাবা থাকেন উনি সবটা জানেন। আর এক মুহূর্ত অপেক্ষা না করে সুবীর ছুটল সেই পীর বাবার কাছে। তার এতদিনের হিসাব কোথাও যেন ধুয়ে ধুয়ে চার হয়ে যাচ্ছে। তুমি কে বাবা? আগে তো কখনো দেখিনি। বাবা, আমার নাম সুবীর। আমি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা। বিপদে না পড়লে আমার কাছে কেউ খুব একটা আসেন না। তা বলো শুনি, তুমি কি বিপদে পড়েছ? লোকজন বলছিল যে আপনার এই কবরস্থানটা নিয়ে নাকি কিছু একটা ব্যাপার আছে। এখানে দাঁড়িয়ে কোনো কথা বললে নাকি সত্যি হয়ে যায়। তা তা আপনি এ ব্যাপারে আমাকে কিছু বলতে পারবেন? হ্যাঁ, কথাটা ঠিকই শুনেছ, তবে সেটা সব সময় হয় না। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় কেউ ওই গোরস্থানের সামনে দাঁড়িয়ে কোনো কথা বললে
কথা ভুলে যায়। তবে এসব কথা জানতে চাইছো কেন? কি হয়েছে? সুবীর পীর বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব কিছু শোনার পর তিনি বললেন, কাজটা তুমি যদিও না জেনেই করেছো, তবুও ভুল করেছো বটে। আমার মনে হয় তোমার সাথে যা কিছু ঘটে চলেছে তা ওই মৃত ব্যক্তির আত্মার কীর্তি। আসলে তুমিই তো তার মৃত্যুটা ডেকে এনেছো। পীর বাবার কথায় সুবীর যথেষ্ট ভয় পেয়েছে। এতদিন সে যা কিছু অনুমান করেছিল তা আজ বিশ্বাসে পরিণত হয়েছে। কিন্তু এই সমস্যার তো কিছু একটা সমাধান নিশ্চয়ই আছে, নাকি নাকি কি? আপনি যদি দয়া করে আমাকে... সমাধান আছে ঠিকই। এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না। দেখো, তুমি সূর্যাস্তের সময় কথাটা বলেছিলে, সুতরাং এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তোমায় সূর্যোদয়ের সময় তুমি যা চাও তাই বলতে হবে, ওই গোরস্থানের ঠিক পাশে দাঁড়িয়ে। এটাই একমাত্র বিপদ থেকে মুক্তির উপায়। তবে সে কিন্তু চাইবে না যে তুমি এই কাজে সফল হও, বাধা দেবেই তোমায়। বুঝলে? এবার ফটো দেখিনি। সুবীরের বাড়ি থেকে কবরস্থান যেতে সাইকেলে প্রায় আধ ঘন্টা সময় লাগে। মৌলভী বাবা বলেছিলেন ভোর 4টের সময় গোরস্থানের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে। এখন ঘড়িতে 3:15। সুবীর সাইকেল নিয়ে রওনা হলো গোরস্থানের দিকে। প্রায় মিনিট 10 পথ পার করে আসার পর মনে হলো পেছনে আরো একটা সাইকেল ঘন্টি বাজিয়ে আসছে। সুবীরের কিছুদিন আগের ঝড় জলের রাতের কথা মনে পড়ে গেল। সেদিন এমনই একটা সাইকেল ধাক্কা দেওয়াতে তার কাগজপত্রগুলো সব নষ্ট হয়ে গেছিল। নিজের সাইকেলের হ্যান্ডেল দুটো শক্ত করে হাত দিয়ে চেপে ধরল সে। গতিও বাড়ালো। মনে মনে ভাবলো আজকের রাতটা মৌলভী বাবার ওখানে থেকে গেলেই হয়তো ভালো হতো। তিনি বলেছিলেন বাধা আসবেই। পেছনের সাইকেলটা ততক্ষণে অনেকটা কাছে চলে এসেছে। তার গতি দেখে মনে হচ্ছে সে যেন সুবীরকে লক্ষ্য করেই ধেয়ে আসছে। সুবীরের ধারণা যে ভুল নয় তার প্রমাণ পাওয়া গেল কিছুক্ষণের মধ্যেই। পেছনের সাইকেলের চাকাটা সুবীরের সাইকেলের পেছনের চাকাটাতে এসে হঠাৎ একটা ধাক্কা মারল। সাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে হুমড়ি খেয়ে পড়ল সে। পেছনের সাইকেলটাও থামল। সাইকেলের সামনে লাগানো আলোটা মিটমিট করে জ্বলছে। ওটার আলোতে চোখটা এমন ঝলসে যাচ্ছে যে আরোহীকে আর দেখা যাচ্ছে না। সুবীরের মনে পড়ে গেল দীপকদার সাইকেলের সামনেও ঠিক এমন একটা আলো লাগানো ছিল। সুবীর সেটাকে জোনাকি বলতো ঠাট্টা করে। চারিদিকটা অন্ধকার। রাতের আলো আঁধারিতে সাইকেলে বসে থাকা মানুষটাকে বোঝা গেলেও তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না।
শুধু তার মাথাটা কাঁধের একদিকে ঝোলানো। সুবীর শুনেছিল দীপকদার শরীরটা যখন পাওয়া গেছিল তখন নাকি তার গলার অর্ধেকটা কাটা ছিল। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না সুবীরকে। বিপরীত দিক থেকে গম গমে একটা কণ্ঠস্বর ভেসে এলো। কিরে সুবীর, আমার পলিসিটা করাবি না? টাকা দিতে পারবো না, কিন্তু তার বদলে যখন যে লাইনে কাটা পড়বে তখন তাকে তোর কাছে নিয়ে আসবো পলিসি করার জন্য। কত লাভ হবে বলতো তোর? আমাকে তুমি ছেড়ে দাও দিবকদা, আমি না ছেড়ে সবটা করে ফেলেছি ভাইরি। এবারের মতো ক্ষমা করে দাও দিবকদা, এবারের মতো ছেড়ে দাও আমাকে। কিন্তু আমি যে ভাবলাম তোকে সাথে করে নিয়ে যাব। আমি এখন যেখানে থাকি সেখানে আমার মতো আরো অনেকে আছে। তুই অনেকগুলো পলিসি করতে পারবি। সুবীরের মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। কথা বলার মতো কোনো পরিস্থিতিতে সে ছিলও না। মাটিতে আছড়ে আছড়ে একটু একটু করে পেছনের দিকে সরতে শুরু করলো কেবল। সে যত সরে যাচ্ছে সেই ছায়া মূর্তিও তত তার দিকে এগিয়ে আসছে, সাথে একটা বিচ্ছিরি হাসি। যেন এটা তার কাছে একটা খেলা। সুবীর কোনো রকমে উঠে ছুটতে শুরু করেছে পেছনের দিকে। যেভাবেই হোক ভোর 4টের আগে তাকে গোরস্থানে পৌঁছতেই হবে। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দের সাথে সাইকেলের ঘন্টির শব্দটাও তীর বেগে ছুটে আসছে পেছনে। মৃত্যু ভয় কাকে বলে সেটা মর্মে মর্মে উপলব্ধি করছে সুবীর। শেষ পর্যন্ত গোরস্থানের সামনে এসে পৌঁছতেই সুবীর চিৎকার করে বলে উঠল, সমস্ত অশুভ শক্তির হাত থেকে মুক্তি হোক আমার। সাথে সাথে পরিবেশটা যেন বদলে গেল। হাওয়ায় মিলিয়ে গেল সেই ছায়ামূর্তি। ভোর হয় হয় মসজিদ থেকে নামাজ পড়ার শব্দ ভেসে আসছে। হাঁপ ছেড়ে ধপাস করে মাটিতেই বসে পড়ল সুবীর। পাখিদের ডাকে আস্তে আস্তে ভোর উঠতে লাগলো চারিদিকে। কিছুক্ষণের মধ্যেই আকাশ রাঙা করে সূর্য উঠল। চিরদিনের মতো সুবীর আর তার দীপকদার সম্পর্ক ছিন্ন হলো। তারপর থেকে অবশ্য ছেলেটার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু দীপক ঘোষের ছায়া মূর্তি এখনো ঘুরে বেড়ায় সেই গ্রামে। এতদূর বলে ভদ্রলোক থামলেন। ট্রেন তখন ডানকুনিতে ঢুকেছে। অদ্ভুতভাবে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই, আমাকে কিছু না বলেই লোকটা তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে গেলেন। ঘটনাটা তখনও সম্পূর্ণ আত্মস্থ করতে পারিনি আমি। তার আগেই ঘটে গেল ব্যাপারটা। ভদ্রলোক চোখের সামনে থেকে সরে যেতেই আমার নজরে পড়ল যে ওনার সিটের ওপর রাখা এক বান্ডিল কাগজের ওপর। আমি সেগুলোকে হাতে নিয়ে জানলা দিয়ে যতটা উঁকি দেওয়া সম্ভব ততটা ঝুঁকিয়ে চিৎকার করলাম,
আরে ও দাদা, শুনছেন? এই আপনার এই কাগজগুলো রয়ে গেল তো, নিয়ে যান এগুলো। এবার সেগুলো নিয়ে দরজার সামনে উঠে গেলাম, কিন্তু কোনো লাভ হলো না। হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে দিল। পরের দিন সকালে সুমিতেন্দ্র স্টুডিওতে গেলাম। ঢুকেই ওকে বললাম, এই আজ কিন্তু আমার একটা কাজ তোমাদের করে দিতে হবে। এই কাগজগুলো দেখো, আসলে আমার সাথে ট্রেনে একজন ভদ্রলোক এসেছিলেন, উনি এগুলো ফেলে গেছেন, ডানকুনিতেই নেমেছেন। এগুলোর মধ্যে নিশ্চয়ই ওনার নাম ঠিকানা থাকবে। সেগুলো দেখে নিয়ে তুমি বা প্রত্যয় কেউ ওনাকে পৌঁছে দিও একটু। কে বলতে পারে, হয়তো খুব দরকারি কাগজ। ওরা রাজি হয়ে গেল। ছেলে দুটো এমনিই বেশ ভালো। আসলে কাজের বাইরেও একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে গেছে ওদের সাথে। দেখতে দেখতে আদিত্যও চলে এলো। সকাল সকাল চাটা খেয়ে যে গল্পটা রেকর্ডিং ছিল সেটা নিয়ে আমরা এবার সবাই বসলাম। বেশ কিছুটা শোনার পরই আমি বুঝলাম যে ঠিক এই ঘটনাটাই গতকাল রাতে ট্রেনে আমি শুনেছি। ওদের থামিয়ে বাকিটা এবার আমিই বললাম ওদের। এও বললাম যে গতকাল ট্রেনে কি কি হয়েছে আমার সাথে। সুমিতেন্দ্র তাড়াতাড়ি গিয়ে কাগজের বান্ডিলটা খুলল। নাম লেখা আছে দীপক ঘোষ, ঠিকানা মোশাগ্রাম। দুটো জিনিস একেবারে হুবহু মিলে গেল। গতকাল রাতে ট্রেনটা মোশাগ্রাম ঢোকার আগে থেমেছিল, আর তারপরেই ভদ্রলোককে আমি আমার উল্টো দিকের সিটে দেখতে পেয়েছিলাম। আর দ্বিতীয়ত, ভদ্রলোকের মুখের সাথে এই কাগজে লাগানো ফটোর মানুষটার মুখটার একদম হুবহু মিল রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, ভদ্রলোক সেই গল্পেও এই নামটাই নিয়েছিলেন, দীপক ঘোষ। তাহলে কি গোটা ঘটনাটাই সত্যি? সুবীরের বাড়ি থেকে তাহলে কি এই কাগজগুলোই চুরি হয়েছিল? স্টুডিওতে সবাই চুপচাপ। ঘটনাটা কি ঘটেছে গতকাল সেটা সবাই বুঝতে পারছে, কিন্তু কেউই মনে হয় তাকে নিজের বিশ্বাসের পরিধির মধ্যে আনতে পারছে না। আমি নিজেও পারছিলাম না। বললাম, সুমিতেন্দ্র, এই গল্পটা আমি করতে পারবো না গো। এই গল্প করতে আসছি শুনেই ভূত এসে দেখা দিয়েছে আমাকে। এরপর যদি রেকর্ডিংটা করি তাহলে হয়তো বাড়ি পর্যন্ত ধাওয়া করবে আমায়, কিংবা নির্ঘাত আমার ঘাড়ে চাপবে। তুমি এই গল্পটা থেকে মাইরে রেহাই দাও আমাকে। হ্যাঁ, দাঁড়ান সাগরদা, আপনি মিথ্যে ভয় পাচ্ছেন। একটা মানুষ হঠাৎ করে মারা গেছে, তার পরিবার আছে, পরিজন আছে, তার কষ্টটা একবার ভাবুন তো। হতে পারে সে এখন বিদেহী, কিন্তু ওদেরও তো দুঃখ কষ্ট বলে কিছু একটা থাকতে পারে। হ্যাঁ, ভাবুন না, এই গল্পটা আমরা ওনার উদ্দেশ্যেই শ্রদ্ধার্ঘ্য দিলাম। এটা বেশ বলেছ, এটা ভালো আইডিয়া। আমি অবশ্য এমনভাবে ভেবে দেখিনি। একটু ঠাট্টা করে আবার বললাম, তাহলে আমিও যদি এভাবে পরিবার পরিজন তারপর তোমাদের রেখে হঠাৎ করে চলে যাই, তাহলে আমাকেও কিন্তু একটা শ্রদ্ধার্ঘ্য দিও মাইরি। হ্যাঁ, এই দাঁড়াও, একটা ট্যাব কিনেছি আমি নতুন। এর সামনে আমার যে ফটোটা আছে, দেখো এই যে সেটা এখানে এই স্টুডিওতে এইখানে টাঙিয়ে রেখো। শুধু একটা রজনীগন্ধার মালা কিনে পরিয়ে দিলেই হবে। হ্যাঁ, কি যে বলেন না এসব। তোমাদের কাজটা একটু এগিয়ে রেখে গেলাম। এই কেন এত আজে বাজে কথা বলেন আপনি? আপনি না থাকলে আপনার পরিবারের কথা ছাড়ুন, আমাদের কি হবে একবার ভেবে দেখেছেন একবারও? আরে বাবা, আমিও কি তোমাদের ছেড়ে থাকতে পারবো নাকি? যখন যেখানেই থাকি না কেন, তোমাদের এই সাগর কুমার পাঠক, তোমাদের এই কি যেন নামটা দিয়েছিলে তোমরা? এসকেপি। হ্যাঁ, ওই এসকেপি তোমাদের সাথেই থাকবে। শর্টে হচ্ছে এসকেপি, কিন্তু আবার ইংলিশ করলে একটা মানেও দাঁড়ায় কিন্তু, অর্থাৎ ESCAPE, এসকেপি অর্থাৎ পলাতক, যে সব কিছু ছেড়ে ছুড়ে হুট করে পালিয়ে যায়। আসলে কিছুক্ষণের জন্য যদি গতকাল রাতের অভিজ্ঞতাকে মন থেকে সরিয়ে রাখি, তাহলে এতটুকু আমি বলতে পারি
যে হ্যারিসন রোডের সাথে আমার যে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে তা পার্থিব অপার্থিব সবকিছুর ঊর্ধ্বে গো ভাই। নমস্কার, আপনারা শুনলেন লেখিকা পারমিতা চ্যাটার্জির লেখা বর্ধমান লোকালের শেষ প্যাসেঞ্জার, আ ট্রিবিউট টু অথর সাগর কুমার পাঠক। গল্পের বিভিন্ন চরিত্রে ছিল আদিত্য, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। অনেকেই হয়তো ভাবছেন যে এই গল্পটা ওনাকে ট্রিবিউট দেওয়ার জন্য, ওনাকে মনে করার জন্যই লেখা, কিন্তু ঘটনা একেবারেই এরকম নয়। কয়েক মাস আগেই যখন সাগরবাবু আমাদের মাঝে আছেন, এমন একটা দিন পারমিতা দিয়ে এই গল্পের আইডিয়াটা আমার সাথে শেয়ার করে, এবং আমিও সেটা সাগরবাবুর সাথে শেয়ার করি যে ওনাকে নিয়ে একটা গল্প লেখা হোক। কারণ সাগরবাবু খুব ভাইটাল একজন চরিত্র ছিলেন, মানে ওনার মধ্যে প্রাণ শক্তিটা অফুরন্ত ছিল। ওনার শরীরে নানা রকম প্রবলেম ছিল, ওনার লাংসের একটা প্রবলেম ছিল, কিন্তু তা সত্ত্বেও অ্যাট 52 ইয়ার্স অফ এজ উনি যেই প্রাণশক্তি নিয়ে আমাদের মধ্যে দাপাদাপি করতে পারতেন, সেটা বোধহয় ম্যাচ করাটা আমাদের পক্ষে এই বয়সেও খানিক ইম্পসিবল। এরকম দিন গেছে, আমরা দেখেছি, যখন উনি সকালে বাড়ি থেকে বেরিয়েছেন, অফিস করেছেন, তারপরে বইমেলায় ওনার বইয়ের লঞ্চ হ্যান্ডেল করার জন্য গেছেন, সেখান থেকে স্টুডিওতে এসে রেকর্ডিং করে, তারপর এখান থেকে রামকৃষ্ণ মিশনে গিয়ে বাচ্চাদেরকে পড়িয়ে তারপর বাড়ি গেছেন। মানে দিস ইজ এক্সিলেন্ট, এবং খুবই কম সংখ্যক মানুষ এই কাজগুলো করতে পারেন এইভাবে, এত এনার্জি নিয়ে। এরকমভাবে কাজ হয়তো কিছু কিছু মানুষ করতে পারেন মাঝে মধ্যে, কিন্তু ওনার মতো এত এনার্জি নিয়ে এত ফ্রিকোয়েন্টলি এই কাজগুলো করা ইম্পসিবল বলে আমার মনে হয়। মানে সারাদিন ধরে এত খাটাখাটনি করার পর উনি যখন স্টুডিওতে আসছেন, ওনার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনো বিরক্তি প্রকাশ বা উফ বাবা গো কী গরম, পারছি না, টায়ার্ড লাগছে, নাথিং, ওনার মধ্যে এগুলো কিচ্ছু থাকতো না। এবং সেটা আমাকে আর প্রত্যয়কে, আমরা যেহেতু সামনে থেকে ওনাকে দেখতাম, দারুণভাবে ইন্সপায়ার করতো। মানে এটা বলে বোঝানোটা খুব কি বলবো, এটা বলে বোঝানোটা অতটা সহজ নয় যে সাগরবাবু আমাদের কাছে কতটা ইন্সপায়ারিং একজন চরিত্র ছিলেন। তা পারমিতাদির সাথে ওনার যোগাযোগ খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। তো পারমিতাদি প্রথমে এই আইডিয়াটা পিচ করে যে সাগরবাবু আপনাকে নিয়েই একটা গল্প লেখা হোক। হ্যাঁ, এরকম মানে আপনার একটা মজার চরিত্র নিয়ে একটা গল্প তৈরি হবে। সাগরবাবু বলছে হ্যাঁ হ্যাঁ আমিই করব রোলটা, সাগরবাবু বলেছিলেন। তা সেটা আনফর্চুনেটলি আমরা সবাই প্ল্যান করলে কি হবে, সেটা আর হয়ে উঠতে পারেনি। তাই এই গল্পটা আমরা সাগরবাবুর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই। আমরা সবাই 221B হ্যারিসন রোডের প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকজন অথর, প্রত্যেকজন অ্যাক্টর এবং প্রত্যেকটা সাবস্ক্রাইবারের পক্ষ থেকে এই গল্পটা ওনার উদ্দেশ্যে, ওনার স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করলাম। এর আগে আপনারা শুনেছেন আবেশ অবর্ত, সুন্দরবনের একজন ফরেস্ট রেঞ্জারকে নিয়ে লেখা, তার অ্যাডভেঞ্চার নিয়ে লেখা একটা গল্প। সেই গল্পটা অদ্ভুতভাবে আমাদের কাছে এসেছিল, সেটার একটা আলাদাই গল্প আছে। কিন্তু সেই গল্পটা আমাদের কাছে আরও স্পেশাল একটাই কারণে আজকে এটা বলা দরকার। সেই গল্পটাতেই আপনারা শেষবারের মতো সাগরবাবুর গলা আমাদের চ্যানেলে শুনতে পাবেন, কারণ ওইটাই ছিল আমাদের একসাথে বসে শেষ কাজ। তার এক সপ্তাহ পরই উনি আমাদেরকে ছেড়ে চলে যান। আজও দিনটার কথা মনে পড়লে খুব খারাপ লাগে। সবে ঘুম থেকে উঠবো করছি, 6টা বাজে।
ফোনটা অন করেই দেখলাম একটা আননোন নাম্বার থেকে দুবার কল করা হয়েছে। ফোনটা ধরতেই বুঝতে পারলাম এটা সাগরবাবুর ছেলের নাম্বার, এবং ওর থেকেই খবর পেলাম। এবং খবরটা পাওয়ার পর আমার মধ্যে কি অ্যাকশন রিয়াকশন সেগুলো এখানে বিস্তারিতভাবে বলার কোনো প্রয়োজন বোধ করছি না। যে কোনো মানুষ এরকম একটা আনএক্সপেক্টেড খবর সকালবেলায় হঠাৎ করে উঠে যদি পায় দিনের শুরুতে, যা হওয়ার তাই হয়েছিল আমার সাথে। মনে হয়েছিল কেউ যেন আমাকে থাপ্পড় মেরে গেল। সাগরবাবু আমাদের মধ্যে আছেন, থাকবেন, এবং এখনও সাগরবাবুর অনেকগুলো গল্প আমাদের কাছে রয়েছে। তো আমরা ডিসাইড করেছি যে ওনার লেখা গল্পগুলো আমরা বছরে কেবল একটা করে করব, যাতে যতদিন সম্ভব ওনার কাজটাকে আপনাদের সামনে যতটা সময় নিয়ে তুলে ধরা যায়, যতদিন ওনাকে বাঁচিয়ে রাখা যায় আমাদের চ্যানেলের মাধ্যমে। আমাদের এটা একটা প্রয়াস, একটা চেষ্টা থেকে যাবে। এখন বোধহয় আপনারা আশা করি বুঝতেই পারছেন কেন আমাদের গাবতলার আড্ডার সেশন, কেন বিভিন্ন জিনিস আটকে পড়েছিল এতদিন ধরে। কারণ আমি, প্রত্যয়, আমাদের অ্যাক্টররা, আমাদের রাইটাররা, আমরা কেউ সেই মেন্টাল স্টেটটাতে ছিলাম না যে একটু হাসি মজা এগুলো করব। কারণ উনি আমাদের মাঝখানে থেকে এত এন্টারটেন করতেন আমাদের, সব সময় আর কি এনার্জি, এক বস্তা এনার্জি ছিলেন উনি। তো উনি গিয়ে সত্যি এটা আমাদের মধ্যে থেকে নিয়ে চলে গেছেন। তবে আস্তে আস্তে আমরা সবাই রিকভার করে উঠছি। অল্প কয়েকদিনের মধ্যেই উনি আমাদের চ্যানেলের একজন অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছিলেন। মনে হচ্ছিল মৃত্যু এসে আমাদের চ্যানেলের হাত পা কেটে নিয়ে চলে গেছে, আমাদেরকে পঙ্গু করে দিয়ে চলে গেছে। উনি এরকমই ছিলেন, ওনার প্রেজেন্সটা এতটাই ছিল। ওনার পাঞ্চ লাইন, ওনার হাসি মজা, ছোট ছোট ইয়ার্কি, টোন টিটকিরি, A to Z প্রত্যেকটা জিনিস। এবং উনি এত তাড়াতাড়ি মানুষজনকে আপন করে নিতে পারতেন, সেটা আমাদের এখানে রেকর্ডিং করতে আসা প্রত্যেকজন ভয়েস আর্টিস্ট যারা ওনার সংস্পর্শে এসছেন তারা জানেন। এবং এই মর্মে আমরা আরও একটা পদক্ষেপ নিয়েছি। আমাদের যে ঘরে বসে লেখো প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতা আমরা সাগরবাবুর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি। এবং এই মর্মে আমরা আমাদের ঘরে বসে লেখো প্রতিযোগিতা, যার ফলাফল খুব তাড়াতাড়ি ঘোষণা হবে, তা আজ থেকে ঘরে বসে লেখো প্রতিযোগিতা হয়ে যাচ্ছে সাগর সাহিত্য স্মৃতি সম্মান। এবং আর খুব তাড়াতাড়ি এর ফল ঘোষণা করা হবে। তা আজকের মতো আমার কথাটি ফুরলো, কিন্তু আজকে সাগরবাবুর স্মৃতির উদ্দেশ্যে এই ছোট্ট আসরে আরও বাকিদের বক্তব্যগুলো আপনাদের সাথে একটু ভাগ করে নিতে চাইছি। প্রথমেই শুরু করছি পারমিতাদি, মানে লেখিকা পারমিতা চ্যাটার্জির বক্তব্য দিয়ে। উনি বলছেন, সাগর কুমার পাঠকের মতো মানুষেরা রামধনুর মতো, খুব অল্প সময়ের জন্য দেখা যায়, কিন্তু যতক্ষণ দেখা যায় ততক্ষণ তার সৌন্দর্য থেকে চোখ ফিরিয়ে রাখা অসম্ভব। আজ এই লোভ আর হিংসার সমাজে যে কতটা নির্লোভ আর সরল হয়ে বেঁচে থাকা যায় তার জলজ্যান্ত উদাহরণ সাগর কুমার পাঠক। চ্যানেলের সবার মধ্যে আমি একমাত্র মানুষ যার সাথে ওনার দেখা হয়নি কখনো, কিন্তু শুধুমাত্র ফোনের এপারে বসে কথা বলে একটা মানুষের প্রতি এতটা শ্রদ্ধাশীল হওয়া সম্ভব বা তার মৃত্যুতে এতটা আঘাত পাওয়া সম্ভব, সেটা ওনার সাথে আলাপ হওয়ার আগে পর্যন্ত আমার জানা ছিল না। উনি হয়তো শারীরিকভাবে আমাদের সাথে আর নেই, কিন্তু ওনার ছাপ আমাদের মনের মধ্যে সারা জীবন থাকবে। ওনার দেওয়া উৎসাহকে পাথেয় করেই আমরা অনেক দূর এগিয়ে যাব। সেদিন উনি যেখানেই থাকুন, ওনার ভালোবাসা, ওনার সহানুভূতি, ওনার আশীর্বাদ আমাদের সাথেই থাকবে। ওনার মতো লেখক হয়তো বারবার আসবে, কিন্তু ওনার মতো মানুষেরা বারবার আসবেন না। কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ বলছে, সাগরদা, যেদিন প্রথম তোমার সাথে কথা হয় গল্প নেব বলে, তখন তুমি বলেছিলে যে আমার সাথে গল্প নিয়ে আলোচনা করে তারপর গল্প লেখা শুরু করবে। শুনে খুশি হয়েছিলাম যে একজন ম্যাচিওর লেখক আমাদের কিংবদন্তি চ্যানেলের জন্য পেলাম। তারপর থেকে ফোন করে ঘন্টার পর ঘন্টা প্লট নিয়ে আলোচনা করা, কাজ নিয়ে কথা বলা, রেকর্ডিং নিয়ে কথা বলা, আরও কত কি। কিন্তু আজ ভাবতে সত্যি অবাক লাগছে
যে তোমার মতো একজন বন্ধু, একজন দাদা, একজন অনেস্ট লোক আমাদের মধ্যে আর নেই। আর কেউ নেই যে আমাকে ফোন করে বলবে, সৌরভ একটা এরকম প্লট ভাবলাম। আর কেউ নেই যে ফোন করে ইয়ার্কি মারবে। সত্যিই ভাবলে অবাক লাগে, ভাবলে খারাপ লাগে। যেখানেই থাকো দাদা, খুব ভালো থেকো। এই জন্মে হয়তো আর শীর্ষ সেন সিরিজের গল্প আনবো না। তুমি চলে গেছো, কিন্তু তোমার স্মৃতি আমাদের চ্যানেলে এবং বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলে চিরকাল থেকে যাবে এবং আমাদের তোমাকে স্মরণ করাবে। মিস ইউ সাগরদা। আমাদের বন্ধু, আমাদের সহকর্মী আদিত্য বলছে, যত দিন যাচ্ছে, যত আমাদের একসাথে করা গল্পগুলো শুনছি, চারিদিকের শূন্যতার আর্তনাদ যেন আরও প্রবল হয়ে উঠছে সাগরদা। চেঁচিয়ে ডাকলে সাড়া পাচ্ছি না আপনার। শুধু পাহাড় সমান অতল গহ্বর থেকে আপনার চিরকালীন অনুপস্থিতির রূঢ় বাস্তবতা প্রতিফলিত হচ্ছে। আপনার অনর্গল কথা বলে যাওয়া, আপনার মন ভালো করে দেওয়া হাসি, আপনার নিপুণ লেখনী ক্ষমতা, আপনার কণ্ঠাভিনয়ের দক্ষতা, সব যেন জীবন্ত আমাদের গোটা হ্যারিসন রোডের পরিবারের কাছে। লক্ষ কোটি আলোকবর্ষ দূরে দাঁড়িয়ে আমাদের দেখতে পারছেন কিনা জানি না। বিশ্বাস করুন, আমরা পারছি না মেনে নিতে। এই অপূর্ণতার হাহাকার কাটিয়ে উঠে মাইকের সামনে বসে পরিশ্রান্ত দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছুই রেকর্ড করে উঠতে পারছি না সাগরদা। যাই হোক, আমরা অপেক্ষা করব সাগরদা। কেন করব তা জানি না, কিন্তু করব। জানি এই অপেক্ষার কোনো অর্থ নেই, কোনো শেষ নেই, তবু করব সাগরদা। কিছু অপেক্ষার কোনো কারণ হয় না আদিত্য। আপনিই তো বলেছিলেন একদিন হিনমোটর স্টেশনে দাঁড়িয়ে, এক একটা যুগ বাঁচতে চাওয়া সম্পর্কগুলোয় কেন যে হঠাৎ দাড়ি পড়ে যায় বুঝি না। সত্যিই আর কোনোদিন আসবেন না এই স্টুডিওতে আপনি? হ্যাঁ, যা হারিয়েছি তা ফেরত পাবো না জানি, তবু মাঝে মাঝে মনে হয় যদি একটু পেছনে ফিরে যেতে পারতাম, কিছু হয়তো ঠিক করতে পারতাম, আর একটু সময় বেশি হয়তো পেতে পারতাম। আমরা সবাই, প্রত্যয়দা, সুমিতেন্দ্রদা, মধুপর্ণাদি, সুদেষ্ণা, সৌরভ, বর্ণালী পথ চেয়ে বসে থেকেছি, আর এখনও থাকছি। বিশ্বাস তুমি আসবে, সরল হাসি হেসে বলবে, একটা প্লট এসেছে মাথায়, শোনো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে লেখিকা দেবশ্রী ভট্টাচার্য। সেদিন একজন প্রকাশক আমার কাছে কয়েকজন লেখকের কন্ট্যাক্ট নাম্বার চাইছিলেন, ওই একটা নতুন সংকলনের জন্য লেখা নেবেন বলে। আমার প্রথমেই মনে পড়লো সাগরবাবুর কথা। প্রায় নাম্বারটা দিয়েই দিয়েছিলাম, হঠাৎই মাথায় আসে সাগরবাবু তো আর আমাদের মধ্যে নেই। আসলে ঘটনাটা এতটাই আকস্মিক যে এখনও বোধহয় বিশ্বাস করতে উঠতে পারছি না। বইমেলায় সাগরবাবুর এবারে প্রথম একটি বই বের হলো। উনি আমাকে আসতে বলেছিলেন অনেকবার, কিন্তু আমি ঠিক গিয়ে উঠতে পারিনি। যেদিন গিয়েছিলাম সেদিন সাগরবাবুর সাথে দেখা হয়নি। বইটি সংগ্রহ করেছিলাম, কিন্তু সেই বইটা পড়ে কোনো মতামত আমার দেওয়া হয়ে উঠল না। ব্যাপারটা এতটাই আকস্মিক এবং এত অদ্ভুতভাবে ঘটে গেল, অনেক কথাই হয়তো বাকি থেকে গেছে। জানি না, হয়তো ওই পারে গিয়ে আবার সাগরবাবুর সাথে এই বিষয়ে কথা হতে পারে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে 86.7 তোমার এফএম অডিও স্টোরি চ্যানেল থেকে সৃজন। কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যা আমাদেরকে এক প্রকার নাড়িয়ে দেয়। সাগরদা বা আমাদের এসকেপির চলে যাওয়াটা সেরকমই একটা ঘটনা। আমার সাথে কিন্তু তার পরিচয় খুবই অল্প, ওই 3 কি 4টে ফোন কল, কিন্তু এর মধ্যেও যেন খুব আপন লাগছে তাকে আজকে। হ্যাঁ, কষ্ট হচ্ছে, মিস করছি, বাস্তবটা মানতেও যেন খুব একটা ইচ্ছে করছে না। ওনার লেখা একটা গল্প ছিল যেটা নিয়ে কাজ করবার কথা চলছিল আমাদের, সেই গল্পটা ওনাকে শোনানো হলো না, এই একটা দুঃখ থেকে যাবে। তবে ওনার সৃষ্টিতে উনি অমর হয়ে থাকবেন আমাদের সকলের কাছে। যেখানেই থাকবেন দাদা, খুব ভালো থাকবেন আপনি।
এবার আমরা তুলে ধরব গল্পাসুর চ্যানেল থেকে রাকিবের বক্তব্য। আমি আজও বিশ্বাস করতে পারি না যে সাগরদা আর আমাদের মাঝে নেই। মনটা যে কি ভীষণ খারাপ লাগছে তা বলে বোঝাতে পারবো না। গল্পাসুরের জন্য উনি শুধু একজন লেখক ছিলেন তাই নয়, আমার কাছে ছিলেন তার থেকেও অনেক বেশি কিছু। একজন সত্যিকারের দাদা, একজন সত্যিকারের বন্ধু, আর পথ দেখানোর একজন মানুষ। কত আড্ডা দিয়েছি আমরা, ঘন্টার পর ঘন্টা চলতো গল্প নিয়ে আলোচনা, লেখার খুঁটিনাটি কত কথা, কত নতুন ভাবনার জন্ম হতো সেই সব আড্ডায়। শুধু কি লেখা, আমার কত গল্পে নিজের গলা দিয়ে চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছিলেন সাগরদা। ওর সেই গলার আওয়াজ, সেই উৎসাহ, সেই হাসিটা সবই যেন চোখের সামনে ভাসছে। কাজের সূত্রে এমন একজন কাছের মানুষকে পাওয়া সত্যিই ভাগ্যের। খুবই ফাঁকা লাগছে আজ। এই আলোচনাগুলো, এই একসাথে কাজ করা আনন্দটা সবকিছু মিস করব। যেখানেই থাকুন ভালো থাকুন সাগরদা, আপনার কথা খুব মনে পড়বে সবসময়। এবার বক্তব্য রাখবে থ্রিল চার্জার অডিও স্টোরি চ্যানেল থেকে অভিক সাহা। নমস্কার, আমি অভিক সাহা, একজন কণ্ঠশিল্পী এবং একটি চ্যানেলও চালাই। সেই চ্যানেলে গল্প করার মাধ্যমে পরিচয় হয় একসময় সাগর কুমার পাঠকের সঙ্গে। লেখক হিসেবে সাগর কুমার পাঠক একজন খুবই গুণী মানুষ ছিলেন। তিনি সবসময় ক্রিয়েটিভিটির উপর জোর দিতেন। এখনও মনে আছে, নতুন কোনো রকম ভাবনা চিন্তা মাথায় এলে একেবারে ফোন করে লাফিয়ে উঠতেন যে, অভিক, এই গল্পটা মাথায় এসেছে, এইভাবে এইভাবে ভাবছি। মূলত গোয়েন্দা গল্প, তারপরেও বিভিন্ন ধরনের থ্রিলার, ভৌতিক গল্প সব কিছুই চলতো। কখনো ভদ্রলোকের সঙ্গে দেখা হয়নি, কিন্তু তবুও বলতে পারি ভদ্রলোক আমার থেকে অনেকাংশে বড় হলেও তার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। একদম আমার বন্ধুর মতন মিশতে পারতেন। আশা করি উনি সকলের সঙ্গেই সেভাবেই মিশতেন। আশা করি উনি এখন যেখানেই আছেন ভালো আছেন। আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট একসঙ্গে করার কথা ছিল, সেগুলো হয়তো আর হবে না, কিন্তু যে কটা প্রজেক্ট হয়েছে তার মধ্যে উনি থেকে যাবেন এবং এখনও হয়তো তার সূক্ষ্ম দেহের মস্তিষ্কে নতুন কোনো প্লটের চলাফেরা চলছে। তিনি হয়তো এখন অন্য কোথাও রোমাঞ্চিত হচ্ছেন। একজন ভালো মানুষের, একজন ভালো লেখকের, একজন ভালো শিল্পীর কখনো মৃত্যু হয় না। ভদ্রলোক যেখানেই থাকুন, তার সূক্ষ্ম দেহে, সূক্ষ্ম অস্তিত্বে, ইহলোকের পরে যদি অন্য কোথাও যাওয়ার জায়গা থাকে, তাহলে সেখানে অত্যন্ত ভালো আছেন বলেই আমার বিশ্বাস। এবারে বক্তব্য রাখবে আমাদের অন্যতম সহকর্মী ভয়েস আর্টিস্ট সুপ্রজা। নমস্কার, আমি সুপ্রজা। 221B হ্যারিসন রোডের সাথে আমার সম্পর্ক খুব বেশি দিনের নয়, কিন্তু এই কদিনের মধ্যেই আমরা একে অপরের এক অন্যতম ঘনিষ্ঠ পরিবারে পরিণত হয়েছি এবং আমরা সদ্য আমাদের এই ঘনিষ্ঠ পরিবারেরই একজন খুবই কাছের মানুষকে হারিয়েছি, সাগর কাকু, যার সাথে হয়তো আমার কাজ করার সৌভাগ্য হয়েছে মোটে 2 কি 3 দিন। কিন্তু এরই মধ্যে একেবারে প্রথম দিন থেকে সাগর কাকু যেন একেবারে নিজের বাবার মতো আমাকে ভালোবাসতে শুরু করেছিলেন। আমার কাছে এখনো অবাক লাগে, যে মানুষটার সাথে রাতের বেলা কথা বললাম সেই মানুষটা সকালবেলা উঠে শুনে আর নেই। হে, কি করেই বা হতে পারে? কিন্তু মানুষের জীবন হয়তো এরকমই হয়। কিন্তু সাগর কাকু নিজের অবদান রেখে গেছেন আমাদের মধ্যে, তার লেখা গল্পগুলোর মধ্যে, তার দেওয়া কণ্ঠের মধ্যে। যে সমস্ত চরিত্রে তিনি অভিনয় করেছেন, সে সমস্ত চরিত্রগুলিকে তিনি সারা জীবনের মতো বাঁচিয়ে রেখেছেন এবং সেই চরিত্রগুলির মধ্যে দিয়ে তিনিও বেঁচে থাকবেন। আর তার দেওয়া আমাকে একটি বই তার শেষ স্মৃতি হয়ে আমার কাছেও তিনি সারা জীবন এভাবেই বেঁচে থাকবেন, আমাদের সবার প্রিয় সাগর কাকু হয়ে। এবারে সবার শেষে কিছু বক্তব্য রাখার জন্য এবারে ডেকে নেব প্রত্যয়কে। সালটা 2019, তখন থেকে আমরা অডিও স্টোরি বানাচ্ছি, মানে আমি আর সুমিতেন্দ্র, মানে আমাদের হ্যারিসন রোডের পথ চলা শুরু হয়েছে। কিন্তু কোনোদিন ভাবিনি যে এই দিনটা আমাদেরকে
এত তাড়াতাড়ি দেখতে হবে। সত্যি কথা বলতে যখন এই গল্পটার ব্যাকগ্রাউন্ড মিউজিক করছিলাম, তখন মানে চোখের জল ধরে রাখতে পারিনি। আর এটাও মনে হচ্ছিল যে এই গল্পটা এত তাড়াতাড়ি শেষ করতে মনে হয় পারবো না। মানে শেষ করাটাই কঠিন হয়ে যাচ্ছিল। কারণ প্রত্যেকটা পদে যখন সাউন্ড করতে যাচ্ছি বা ওনার মানে সাগরবাবুর চরিত্রে যখন আদিত্য অভিনয় করেছে, মানে জলজ্যান্ত মানুষটা আমার সামনেই বসে আছে সব সময়। এই এক্ষুনি একটা ফোন এলো, আরে দারুণ লাগলো, আরে কি অসাধারণ তোমরা করেছো, আরে নেক্সট কবে স্টুডিওতে আসবো, এই সব কথাবার্তা ওনার সঙ্গে তো সবসময় চলতেই থাকতো। সো এক্সপেক্ট করছিলাম, মানে গল্পটা বানাতে বানাতে এক্সপেক্ট করছিলাম যে উনি একটা কল করবেন। এই সব মিক্সড ফিলিং যখন হচ্ছে তখন বারবার মনে হচ্ছে আর গল্পটা শেষ করতে পারবো না, আরও বেশ কয়েকটা দিন টাইম লাগবে। কিন্তু শেষ করতে তো হবেই। আর সুমিতেন্দ্র আগেই বলেছে যে এই গল্পটা স্পেশালি বানানো হয়েছিল ওনাকে কেন্দ্র করেই। ওনার মতো একজন জলজ্যান্ত ক্যারেক্টার, মানে আমরা যাকে বলি লাইভ জটায়ু, মানে এরকম ক্যারেক্টারকে নিয়ে একটা গল্প করা, এই ক্যারেক্টারটা করার ওনারই কথা ছিল। সো যখন গল্পটা শেষ হলো তখন উনি যেন হাওয়ার মতন উবে গেছে, আর খুঁজে পাচ্ছি না ওনাকে। শেষে একটা কথাই বলবো, শুধু আমি আর সুমিতেন্দ্র নয়, গোটা হ্যারিসন রোড পরিবারটাকে উনি এক সূত্রে গেঁথে রেখেছিলেন। না সাগরবাবু, আপনাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না, তাই জন্য গুড বাইও বলবো না। যেখানেই আছেন আশা করি ভালো আছেন। কোনো এক জন্মে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, আবার একসাথে আমরা বসে গল্প বানাবো, গল্প নিয়ে ডিসকাস করব। দেখা হবে। আমাদের একনিষ্ঠ শ্রোতা এবং আমাদের চ্যানেলের মেম্বার নবনীতা বোস, যার লেখা একটি গল্প আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে শুনেওছেন, উনি বলছেন, বড্ড খারাপ দিন গেছে আজ আমার সকাল থেকে, কিন্তু আমার এই খারাপ দিনটা যে এইভাবে শেষ হবে ভাবিনি। সাগর পাঠকবাবুর মৃত্যুটা বড্ড আঘাত করছে মনকে। উনি একবার আমার কমেন্টে ধন্যবাদ জানিয়েছিলেন, ব্যাস ওইটুকুই আমার কাছে স্মৃতি হয়ে রইল। ওনার আত্মা শান্তি পাক এই কামনা করি। সেই প্রথম দিন থেকে 221B হ্যারিসন রোডে ওনার সব গল্প শুনছি। আমাদের আরও একজন একনিষ্ঠ শ্রোতা এবং তারও গল্প আপনারা ইতিমধ্যে শুনেছেন, মেহনা জাফরিন বলছে, আমি কি বলবো বুঝতে পারছি না, কখনো কল্পনাও করিনি যে সাগর স্যারের মৃত্যুর সংবাদটা এভাবে পাব। মানুষটার সঙ্গে কখনো দেখা হয়নি, কথা হয়নি, তবুও তার মৃত্যু সংবাদ শুনে মনে আলাদাই একটা যন্ত্রণা অনুভব করছি। আমার কেন যেন কথাটা বিশ্বাস করতে মন চাইছে না। মনে হচ্ছে হয়তো আপনারা মজা করছেন, তবে পর মুহূর্তেই আবার এই আশ্বাস করছি যে না, এই ব্যাপারগুলো মজা করার মতো নয়। ওনার গল্পগুলো, ওনার অভিনয়গুলোকে খুব মনে পড়বে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের এই ছোট্ট সেশনটা জয়েন করার জন্য। এছাড়াও যারা হয়তো স্মৃতিজ্ঞাপন করতে চেয়েছিলেন কিন্তু সময়ের অভাবে বা পরিস্থিতির কারণে আমাদের সাথে যোগাযোগ করে উঠতে পারেননি, তাদের তরফ থেকেও আমরা সাগরবাবুর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। সাগরবাবু কেবল আমাদের নয়, ওনার পরিবারকেও পেছনে ফেলে রেখে গেছেন। ওনার মিসেস মানে কাকিমা এবং এক ছেলে এবং ছোট্ট মেয়ে, তাদের পাশে আমরা সবসময় থাকব। তাদের সহানুভূতি বা সমবেদনা জানানোর ভাষা আমরা এতদিন পরেও খুঁজে পাইনি, খুঁজে পাবও না। এটা কোনোদিন খুঁজে পাওয়া যায় বলে আমার মনে হয় না, কিন্তু আমরা সবসময় তাদের পাশে থাকারই চেষ্টা করব। এই বলেই আমরা আজকের বক্তব্য শেষ করছি। সাগরবাবু, আপনি যেখানেই থাকবেন খুব ভালো থাকবেন। যেমন আদিত্য বলেছে, আমরা অপেক্ষা করব এবং আমি বিশ্বাস করি যে এক না একদিন আবার দেখা হবে।